বন্ধুরা, একবার ভেবে দেখুন, আপনার পরিবার যাদের আপনি সাধারণ মানুষ ভাবছেন, তারা আসলে শতাব্দী প্রাচীন এক ভয়ঙ্কর নিনজা বংশের সদস্য। হাউস অফ নিনজাস এমন এক পরিবারের গল্প যারা শপথ করেছিল আর কখনো লড়াই করবে না, কিন্তু অতীত কখনো কাউকে ছেড়ে দেয় না। বন্ধুরা, এই সিরিজ শুধু নিনজার লড়াই নয়, এটা পরিবার, দায়িত্ব আর নিজের পরিচয়ের সঙ্গে যুদ্ধের গল্প। চলুন শুরু করি হাউস অফ নিনজাস এর প্রথম এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই দুজন গাড়িতে করে কোথাও যাচ্ছিল। যে গাড়ি চালায় সে বলে, তোর চেহারা পড়া কতই না সোজা, যখনই খাওয়ার সময় এসে তোর চেহারা আলো যেমন অন্ধকার হয়ে যায়। তাদের মধ্যে অন্যজন বলে, আরে না ভাই, এরকম কিছুই না। এর পরের সিনে ওই ছেলেটা একটা বেন্ডিং মেশিনের ভিতরে কেনগুলো ঢুকাচ্ছিল। তখন ড্রাইভারটা বলে, তোর ক্রাশের সাথে একবার কথা বলে দেখ, যদি আমি তোর জায়গায় হতাম তাহলে ওই মেয়েটা আজ তোর বৌদি হয়ে যেত। সাথে এটাও বলে, তাকে ডেটের জন্য জিজ্ঞেস কর না। আরে এত কেন ভয় পাচ্ছিস? ছেলেটা বলে, আর আমি ভয় পাচ্ছি না রে পাগল, তুই আমার কথা বুঝবি না। এ কথা বলার পর ওই ছেলেটা খুবই তাড়াতাড়ি বেন্ডিং মেশিনের ভিতরে সব ক্যানগুলো ঢুকিয়ে দেয়। এরপর ড্রাইভারটা যখন দেখতে পায় সব ক্যানগুলো বেন্ডিং মেশিনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তখন সে তো অবাকি হয়ে পড়ে। এর পরের সিনের গাড়ি দিয়ে তারা যখন যাচ্ছিল, একটা ঘরের উপরে আমরা একটি নিনজাকে দেখতে পাই। এরপর ওই নিনজাটা ঘরের ভিতরে ঢুকে পড়ে। সেখানে আমরা দেখতে পাই কিছু সিকিউরিটি গার্ডও ছিল। এরপর ওখানে একটি সিকিউরিটি গার্ড বলে, আজ 3 দিন হয়ে গেছে, আমার তো মনে হয় না সে আসবে বলে। এটাও বলে, যদি ফেরত রাখারই হয় তাহলে চুরি করার প্রয়োজন কি? একথা বলার সঙ্গে সঙ্গেই সেখানে বিদ্যুৎ চলে যায়। এরপর সবাই এদিক ওদিক দেখতে থাকে। তখনই একটা সিকিউরিটি গার্ড বলে, ওদিকে দেখো। একথা শুনে সবাই দেখতে পাচ্ছে যেখানে আগে খালি ছিল এখন এখানে একটা মূর্তি রাখা আছে। তখনই নিনজাটা ওই ঘর থেকে পালিয়ে যায়। এর পরের সিনে আমরা ওই আগের দুইজন লোককে দেখতে পাই। ছেলেটা গাড়ি থেকে নেমে বলে, তুইও চল না আমার সাথে, কিন্তু ড্রাইভার তাকে বলে, আরে না ভাই, তুই তোর সেটিং এর সাথে মজা কর। তারপর সে রেস্টুরেন্টের ভিতরে চলে যায়। সেখানে বসে সে কিছু একটা অর্ডার করে। তার অর্ডারটা শুনে সামনে থাকা মেয়েটির হাসি উঠে যায়। মেয়েটি তাকে বলে, আই এম সরি, আসলে তুমি সবসময় এটা অর্ডার করো, এর জন্য হাসি উঠে গেছিল। ছেলেটি বলে, তুমি কি নুডলস খাচ্ছ? মেয়েটি বলে, হ্যাঁ, আমি সবসময় এটাই নেই। এরপর ছেলেটির অর্ডার দেওয়া খাবার এসে পড়ে। খাবার সময় মেয়েটি তাকে বলে, আপনি এত রাতে কেন? এরপর ছেলেটি বলে, আমি এই টাইমেই ফ্রি হই। মেয়েটি তাকে জিজ্ঞেস করে, আপনি এমন কি কাজ করেন যে এই টাইমে ফ্রি হন? সে বলে, এই শহরে যতগুলো বেন্ডিং মেশিন আছে আমি সেই সবকে রিফিল করি। মেয়েটি বলে, আমি বুঝতে পেরেছি। এরপর মেয়েটি আবার বলে, আমি কি আপনার নাম জানতে পারি? ছেলেটি বলে, হ্যাঁ নিশ্চয়ই, আমার নাম হলো হারুতাওয়ার। মেয়েটি বলে, আচ্ছা, আর আমার নাম হলো কেরিনিতো। এরপর হারুতাওয়ার কিছু বলার চেষ্টা করছিল। তখনই মেয়েটির ফোনে একটা কল এসে যায়। মেয়েটি কলে কিছু জানতে পারে এবং খুবই তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় ছেলেটিকে বলে, তাহলে কাল এখানেই দেখা হচ্ছে। এরপর মেয়েটি সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই কিছু লোক মৃত অবস্থায় এখানে আছে, যার মানে আমরা বুঝতে পারি এখানে কিছু একটা হয়েছিল। এরপর ওই মেয়েটা এখানে এসে পড়ে। এই লোকটা ক্যামেরাম্যানকে বলে, ওই মেয়েটার ভালো করে ছবি উঠাও। এ কথা শুনে ওই ক্যামেরাম্যান মেয়েটির কয়েকটি ছবি উঠায়। আমরা এর পরের সিনে দেখতে পাই হারুতাওয়ার কোথাও থেকে তার ঘরে আসে। ঘরের মধ্যে একটা ছোট ছেলেকে দেখা যায়, যে কিছু গুনছিল। তখনই হারুতাওয়া সেখানে চলে এসে তাদের মধ্যে কিছুক্ষণ কথা চলছিল। তখনই হারুতাওয়ানের মা তাকে দেখে বলে, তোমরা দুজন খাওয়ার জন্য এসে যাও। এরপর ছোট্ট ছেলেটা তার দাদিকে বলে, খাওয়ার জন্য চলে এসো। এ কথা বলে ছোট্ট ছেলেটা খাবারের জন্য তাড়াতাড়ি ঘরে দৌড়াতে থাকে। সে ঘরে গিয়ে দেখতে পায় তার দাদি আগে থেকেই সেখানে বসে আছে। এটা দেখে সে খুবই অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে, আমি তো এখনই আপনাকে ওখানে দেখেছিলাম। এরপর বলে, আচ্ছা বাদ দাও, এবং সেও সেখানে বসে পড়ে। এরপর আমরা দেখতে পাই হারুতাওয়ানের বাবা তাকে বলে, তুমি ফ্যাক্টরিতে কখন যাবে? সে বলে, আমি আগে বলেছিলাম আমি ওখানে যাব না। তার বাবা তাকে বলে, তুমি যদি না যাও তাহলে কাজগুলো কে সামলাবে? সে বলে, আমার দ্বারা এসব হবে না। এরপর তার বোনকে দেখে সে বলে, তুমি তাকে নিয়ে যাও। একথা শুনে তার বোন তার কাছে এসে বলে, আমি এসব পারবো না, আমি শুধু একটা কাজের জন্যই তৈরি হয়েছি। একথার বলার পর মেয়েটির একটা কল এসে যায় এবং সে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর হারুতাওয়ানও সেখান থেকে চলে যায়। তারা দুজন সেখান থেকে যাওয়ার পর ওই ছোট্ট ছেলেটা তার মাকে জিজ্ঞেস করে, আমরা অনেক ধনী নাকি? একথা শুনে তার মা তাকে বলে, তুমি এরকম কেন বলছো? ছেলেটি বলে, কারণ আমার একটাও বন্ধু এত বড় ঘরের মধ্যে থাকে না। তার মা তাকে বলে, হয়তো আমরা খুব ভাগ্যবান। সে বলে, এর মানে কি আমরা গরিব? এই কথা শুনে তার বাবা তাকে বলে, প্রশ্ন উত্তর বন্ধ করো এবং নিজের খাবার খাও। সে বলে, লাস্ট একটা প্রশ্ন, আমি কি এডপ্টেড? তার মা তাকে বলে, এরকম তোমার মনে হলো কেন? সে বলে, কারণ আমি আপনাদের সবার থেকে আলাদা, এই জন্যে। এই কথা শুনে তার বাবা তাকে বলে, তুমি আলাদা নও, তুমি একটি নর্মাল ছেলে এবং এই ঘরের মধ্যে সবাই নর্মাল। একথা বলার পর আমরা দেখতে পাই ঘরের মধ্যে কোথাও থেকে জল পড়ছে। এর পরের সিনে ছেলেটির মা সেই জলগুলো বন্ধ করার জন্য হাতে একটি গ্লাভস পরে
সেখানে এবং সে একটা সিঁড়ি দেখতে পায়, কিন্তু সিঁড়িটা না নিয়েই সে ঘরের উপরে লাফ দিয়ে উঠে পড়ে। এরপর হারুতাওয়ানের বাবা ঘর থেকে বের হয় এবং তখনই একটা পায়রা এসে সেখানে বসে পড়ে। পায়রাটিকে দেখে আমরা বুঝতে পারি যে এটা কোনো সাধারণ পায়রা নয়, এই পায়রাটি আসলে এখানে একটা চিঠি নিয়ে এসেছে। এটা দেখে হারুতাওয়ানের বাবা ওই পায়রাটিকে তাড়াতে থাকে। পায়রাটি চলে যাওয়ার পর হারুতাওয়ানের মা তাকে বলে ওই টাকা দিয়ে আমরা আমাদের ঘরের ছাদ ঠিক করতে পারতাম। একথা শুনে হারুতাওয়ানের বাবা বলে সাধারণ মানুষের মতো উপরে উঠো সিঁড়ি দিয়ে, যদি রিকু দেখে নেয় তাহলে কি ভাববে। রিকু হলো তাদের ওই ছোট ছেলেটির নাম। এই কথা বলার পর সে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই হারুতাওয়ানকে। হারুতাওয়ান এসব শুনেও জেগে যায় এবং জাগার পর সে বিছানা থেকে উঠতে লাগে এবং উঠার তখনই একটা সামুরাই নিনজা সে তার গলার মধ্যে ধরে ফেলে। সে খুবই ঘাবড়ে যায় এবং সামুরাই নিনজা তার তলোয়ার বের করে তাকে মেরে ফেলে। সে হঠাৎ করে চমকে ওঠে, যার মানে আমরা বুঝতে পারি সে একটা খুবই ভয়ানক স্বপ্ন দেখছিল। আমরা এর পরের সিনে হারুতাওয়ানের বাবাকে দেখতে পাই যে সাইকেল চালিয়ে চালিয়ে তার কাজে যাচ্ছিল। সে অফিসে ঢোকার পর একটা লেটার দেখতে পায় যেখানে লেখা ছিল ইস্তিফা। সে এটা হাতে নেওয়ার পর একটা লোক তাকে বলে আমাকে ক্ষমা করবেন, এই অফিসটা বন্ধ হয়ে যাবে। সাথে এটাও বলে আমাদের কাছে এর পরের বছরের জন্য ফার্নিচার নেই। এ কথা শুনে সে বলে কিন্তু কোনো না কোনো রাস্তা তো আছে। লোকটি বলে একটা রাস্তা আছে, আপনি বিজনেসের জন্য সরকারের কাছ থেকে সাবসিডি নিয়ে নিন। এ কথা শুনে সে বলে এটা সম্ভব নয়। তখন লোকটি বলে কেন সম্ভব নয়, পাবলিক সাবসিডি সবার জন্য থাকে। সাথে এটাও বলে 28 বছরের জন্য ধন্যবাদ। একথা বলেই এই লোকটা সেখান থেকে চলে যায়। তখনই আরেকটা লোক এসে বলে আপনার সাথে দুইজন দেখা করার জন্য এসেছে। সে বাইরে গিয়ে দেখে তাদের দুজনকে আগে থেকেই সে চিনে। এরপর সে বাকি ওয়ার্কারদের বলে সবাইকে বাইরে যাওয়ার জন্য। এরপর তাদের মধ্যে একজন তার পরিচয় দেয়। এটা দেখে তো সে খুবই ইরিটেট হয়ে যায় এবং জিজ্ঞেস করে এখানে কেন এসেছো। একথা শুনে লোকটি তাকে বলে পায়রা দিয়ে চিঠি দিয়েছিলাম, তুমি দেখোনি কেন। এতে সে বলে আমি আবার যদি তোমার পায়রা দেখতে পাই তাহলে একেবারে মেরে ফেলবো। সাথে এটাও বলে যে আমরা ওই কাজগুলো ছেড়ে দিয়েছি, আমরা এখন শুধু একটা সাধারণ পরিবার। একথা বলে সে সেখান থেকে যেতে লাগে, কিন্তু ওই লোকটা তাকে বলে তোমার পরিবারও কি সাধারণ থাকতে চায়। সাথে এটাও বলে যে তোমার ফ্যাক্টরিতে যে কোনো সময় তালা লাগতে পারে, আর একবার ভাবো যদি গাকু এরকম তোমাকে দেখতো তাহলে সে কি ভাবতো। এ কথা শুনে সে খুবই রেগে যায় এবং তার হাত দিয়ে ওই লোকটির গলায় ধরে ফেলে এবং তাকে বলে এর পরের বার থেকে ওর নাম আমার সামনে নিও না। ওই লোকটি বলে তোমার পরিবারের সাহায্য আমার খুবই প্রয়োজন। এ কথা শুনে সে বলে তোমার জন্য আমার পরিবারকে আমি বিপদে ফেলতে পারবো না। তখনই একটা ওয়ার্কার চলে এসে এটা দেখে সে ওই লোকটিকে ছেড়ে দেয়। এর পরের সিনে আমরা হারুতাওয়ানের মাকে দেখতে পাই যে একটা সুপারমার্কেটে যায়। সেখানে সে তার প্রয়োজনমতো জিনিসগুলো নিনজা শক্তির দ্বারা গায়েব করতে থাকে। সে ঘরে আসার পর আমরা দেখতে পাই অনেকগুলো জিনিস সে এরকম করে নিয়ে এসেছে। এর পরের সিনে আমরা ভিড়ের মধ্যে একটি লোককে দেখতে পাই যে দেখতে পায় হঠাৎ করে একটি মহিলার ব্যাগ পড়ে যায় এবং সেই ব্যাগটা তুলে ওই মহিলাকে ফেরত দিতে যায়। সেই মহিলাকে ব্যাগ ফেরত দেওয়ার সময় তখনই মহিলাটি তাকে ধরে ফেলে এবং মহিলাটি তাকে বলে তুমি পাস হয়ে গেছো, তোমার মতোই লোক আমাদের ডিপার্টমেন্টে চাই। একথা বলে মহিলাটি সেখান থেকে চলে যায়। এরপর লোকটি নিচে রাখা একটি ব্যাগ উঠায়, ব্যাগের ভিতরে দেখে লোকটি খুবই খুশি হয়। তারপর আমরা দেখতে পাই ব্যাগের মধ্যে একটা মাস্ক রাখা আছে। আমরা এর পরের সিনে দেখতে পাই মিউজিয়ামের মধ্যে কিছু গার্ড পাহারা দিচ্ছিল। সেখানে একটা নিনজাও ছিল। ওই নিনজাটি একটি স্প্রের মাধ্যমে সব সিসিটিভি ক্যামেরাকে ব্লক করে দেয়। এরপর সে একটি কাপড়ের মাধ্যমে নিচে নেমে যায়। এর পরের সিনে আমরা ওই নিনজাটিকে হারুতাওয়ানের বাড়িকে দেখতে পাই। সে হঠাৎ করে একটি ঘরে ঢুকে যায়। নিনজাটি মাস্ক খোলার পর আমরা বুঝতে পারি যে এটা আর কেউ নয়, এটা হলো হারুতাওয়ানের বোন। এরপর ঘরের মধ্যে আরেকটা নিনজা আসে। এই নিনজাটি হলো হারুতাওয়ানের বড় ভাই যে কিনা মারা গিয়েছে। এরপর হারুতাওয়ানের বোনকে আমরা ছোট্ট একটি মেয়ে হিসেবে দেখতে পাই। তার বড় ভাই তাকে বলে তুমি খুব ভালো করেছো, কিন্তু আমাদের নিয়ম সবসময় মনে রাখবে। হারুতাওয়ানের বোন বলে আমাদের নিয়ম হলো যে জিনিস যেখান থেকে এনেছো সেখানেই রেখে দাও, কারোর নজরে না আসে। এর সাথে এটাও বলে যদি কেউ আমাদের দেখতো তাহলে আরো মজা আসতো। একথা শুনে তার বড় ভাই তাকে বুঝায় একটি আসল নিনজা ছায়ার মধ্যে লুকিয়ে পড়ে, আর আমাদের ছায়ার মধ্যে থেকেই এই দেশের রক্ষা করতে হবে। একথা বলার পর আমরা হারুতাওয়ানের বোনকে দেখতে পাই, যার মানে আমরা বুঝতে পারি সে একটা কল্পনা করছিল। এরপর সে তার ব্যাগ থেকে একটা বক্স বের করে একটি বিলের কাছে রেখে দেয়, যে বক্সটা সে মিউজিয়াম থেকে চুরি করেছিল। এরপর সে ওই বক্সটির ফটো তুলে কোনো একটা অ্যাপের মধ্যে পোস্ট করে। এরপরের সিনে আমরা হারুতাওয়ানকে একটি রেস্টুরেন্টের মধ্যে দেখতে পাই এবং সেখানে তার ক্রাশও ছিল। মেয়েটি তার কাছে গিয়ে বলে তুমি প্রতিদিনই এই খাবার খাও। সাথে এটাও জিজ্ঞেস করে যে তুমি কি আমার সাথে ডিনারে যাবে। সে বলে হ্যাঁ নিশ্চয়ই। এতে মেয়েটি জিজ্ঞেস করে কালকে কি তুমি ফ্রি আছো। এরপর তারা দুজন একে অপরকে নাম্বার দিয়ে দেয়। মেয়েটি তাকে জিজ্ঞেস করে তুমি কাল কি খেতে চাও।
এতে সে বলে এখানে যা খাই এর থেকে অন্য কিছু খেয়ে নেব। এরপর মেয়েটি সেখান থেকে চলে যায়। মেয়েটি যাওয়ার সঙ্গে সঙ্গেই অন্য একটি লোক এসে যায়, যাকে আমরা আগে একটি সিনে দেখেছিলাম। তাকে দেখে হারুতাওয়ান কিছু একটা ভাবতে থাকে। এরপর এই লোকটি তার কাছে এসে বসে মেয়েটির সম্বন্ধে কিছু কথা বলে এবং সাথে এটাও বলে যে তুমি চাইলে আমি কোনো সুন্দর মেয়ের সাথে তোমার বিয়ে দিতে পারি। এই কথা শুনে হারুতাওয়ান সেখান থেকে যেতে লাগে, কিন্তু লোকটি তাকে বলে মেয়েটা আসলে একটা রিপোর্টার। এই কথা শুনে হারুতাওয়ান থেমে যায়। এরপর লোকটি তাকে ওই মেয়ের কিছু ফটো দেখায়। এরপর হারুতাওয়ান ওই মেয়েটির ফটোগুলো ভালো করে দেখে। এরপর সিনে আমরা হারুতাওয়ানকে তার ঘরের মধ্যে দেখতে পাই, যেখানে তার বাবা বাইরে থেকে তাকে ডাকছিল। দরজা খোলার পর তার বাবা তাকে বলে ফ্যাক্টরিতে চলো, ওখানে তোমার খুবই প্রয়োজন। হারুতাওয়ান বলে এটা আপনি কি বলছেন? এ কথা শুনে তার বাবা তাকে বলে কোনো না কোনো দিন তো তোমাকে এই ফ্যাক্টরিটা সামলাতেই হবে। এতে হারুতাওয়ান বলে এই ফ্যাক্টরিটা তো শুধু আমাদের নিনজা চরিত্র লুকানোর জন্য ছিল, আপনি সেটা বন্ধ করে দিন। তার বাবা তাকে বলে এটা আমাদের বংশীয় ব্যবসা, এটাকে এত সহজে বন্ধ করা যাবে না। একথা শুনে সে দরজাটা বন্ধ করতে লাগে। তার বাবা তাকে থামিয়ে বলে এখন তুমি হইলে এই ঘরের বড় ছেলে, আজ তোমার বড় ভাই যদি বেঁচে থাকতো তাহলে সেও এটা চাইতো। এটা শোনার পর হারুতাওয়ান তার বাবার কাছে ক্ষমা চায় এবং বলে আমি আমার বড় ভাইয়ের জায়গা আমি কখনো নিতে পারবো না। তখন তার বাবা তাকে বলে তুমি যখন চাও তখন এসে যেও। এরপর সে সেখান থেকে চলে যায়। এরপর হারুতাওয়ান তার বিছানার মধ্যে শুয়ে পড়ে এবং তার অতীতের কথা কিছু ভাবতে থাকে, যেখানে আমরা দেখতে পাই হারুতাওয়ান একটি সামুরাই নিনজার সাথে ফাইট করছে। কিছুক্ষণ ফাইট করার পর হারুতাওয়ান সেই সামুরাই নিনজায় গলার মধ্যে কাটানা রাখে। সামুরাইটি খুবই ভয় পায় এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য ভিক্ষা খুঁজে। এটা দেখে হারুতাওয়ানের একটু দয়া চলে আসে এবং সামুরাইয়ের পায়ের মধ্যে একটা কূপ মেরে সেখান থেকে দৌড়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই একটা জাহাজের মধ্যে হারুতাওয়ানের পুরো পরিবার লড়াই করছে। সেখানে হারুতাওয়ানও চলে এসে সে লড়াই করার জন্য তাড়াতাড়ি নিচে নেমে যায়। তারা পুরো পরিবার মিলে এক এক করে সব গুন্ডাদের মেরে ফেলে। এরপর হারুতাওয়ানের বাবা একটি গুন্ডার মাছ খোলে যে এখানের সর্দার ছিল। এরপর হারুতাওয়ানের বাবা ওই গুন্ডাটিকে জিজ্ঞেস করে তোমাকে এখানে আসার জন্য কে অর্ডার দিয়েছিল? কিন্তু গুন্ডাটি তাকে বলে আমরা শুধু আমাদের লক্ষ্য দেখি, কারোর অর্ডার দেখি না। এতে হারুতাওয়ানের বাবা বলে সব সাম্রাজ্যেরই কেউ না কেউ তো রাজা আছে, কিন্তু গুন্ডাটি বলে ভুমা কাবিলার কোনো রাজা নেই। একথা শুনে হারুতাওয়ানের বাবা বলে আজকের পর থেকে ভুমা কাবিলার কোনো অস্তিত্ব থাকবে না। একথা বলেই সে কাটানা দিয়ে গুন্ডার শরীরে আঘাত করে। এরপর গুন্ডাটি হারুতাওয়ানের ভাইয়ের দিকে তাকায়, তখনই হারুতাওয়ানের ভাইয়ের শরীরে কেউ কাটানা ঢুকিয়ে দেয়। এই সিনটা দেখে তার পরিবার যেমন পুরো পাগলি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই এটা আর কেউ নেই, এটা ওই আগের সামুরাই নিনজা যাকে হারুতাওয়ান ছেড়ে দিয়েছিল। এরপরের সিনে আমরা দেখতে পাই হারুতাওয়ান হঠাৎ করে চমকে যায়। এরপর বিছানা থেকে উঠে সে কিছু একটা ভাবতে থাকে। এরপরের সিনে আমরা দেখতে পাই ওই লোকটির সাথে যখন হারুতাওয়ানের দেখা হয়েছিল তখন ওই লোকটি তাকে বলে ওই মেয়েটির প্রয়োজন তোমার সাথে না হলেও তোমার পরিবারের সাথে আসে, তুমি চাইলে একবার তাকে নজরে রেখে দেখো। এসব বলার পর ওই লোকটি সেখান থেকে চলে যায়। এরপর আমরা বর্তমান সিনে দেখতে পাই হারুতাওয়ান ফটোগুলির পিছনে কিছু লেখা দেখতে পায়। সকাল হওয়ার পর হারুতাওয়ান মেয়েটিকে নজরে রাখে। আমরা অন্য একটি সিনে হারুতাওয়ানের মাকে একটি সুপারমার্কেটে দেখতে পাই, যেখানে সে সুপারমার্কেট পরিষ্কার করছে, কিন্তু এবার আগের মতো হয় না, এবার সে ধরা পড়ে যায়। এরপর আমরা হারুতাওয়ানকে দেখতে পাই যেখানে ওই মেয়েটিকে ফলো করতে করতে সে একটা জায়গা চলে আসে। এরপর মেয়েটি একটু দাঁড়িয়ে তাকে একটা মেসেজ দেয়। মেসেজটি জাপানিজ ভাষায়, যে কারণে আমরা কিছু বুঝতে পারি না। এরপরের সিনে আমরা হারুতাওয়ানের মাকে দেখতে পাই, সাথে ওই আগের লোকটাকেও দেখা যায়, যার মানে আমরা বুঝতে পারি ওই লোকটাই তাকে দৌড়িয়ে দিয়েছে। হারুতাওয়ানের মা ওই লোকটিকে বলে সোজা সোজা বলো আমার থেকে কি চাও। এরপর ওই লোকটি তাকে বলে তুমি নিনজাদের নিয়মের বিরুদ্ধে গিয়ে খারাপ কাজ করেছো, এর জন্য তোমার অনেক কঠোর শাস্তি হতে পারে। হারুতাওয়ানের মা বলে আমি যদি এডমিশন করি তাহলে আমি ক্ষমা পেয়ে যাব। লোকটি বলে তুমি খুবই চালাক। হারুতাওয়ানের মা বলে সোজাভাবে বলো পেমেন্ট কত মিলবে। লোকটি বলে পুলিশ এর মধ্যে আসবে না, এটাই তোমার পেমেন্ট মনে করে নাও। হারুতাওয়ানের মা তাকে বলে করের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, আর ফ্যাক্টরির অবস্থা তো তুমি জানোই, সোজাভাবে বলো কত টাকা দিবে। এই কথা শুনে লোকটি বলে 6 বছর আগে যত দোয়া হতো ততই দোয়া হবে। হারুতাওয়ানের মা বলে একটু কম কিন্তু চলবে, সাথে এটাও জিজ্ঞেস করে যে কাজ কি করতে হবে। এরপর লোকটি তাকে ভালোভাবে কাজগুলো বুঝিয়ে দেয়। এরপরের সিনে আমরা হারুতাওয়ানের বোনকে দেখতে পাই যে তার রুমের মধ্যে ওয়ার্কআউট করছিল। তখনই তার মোবাইলে একটা মেসেজ আসে। এটা দেখে সে উপর থেকে নেমে যায়। ওই মেসেজটা দেখে সে কিছু একটা ভাবতে থাকে। এরপরের সিন শুরু হয় যে ওখানে আমরা হারুতাওয়ানের ওই ক্রাশকে দেখতে পাই এবং তার পিছনে পিছনে হারুতাওয়ানও সেখানে চলে এসে। এরপর ওই মেয়েটি একটি ডিস্কো ক্লাবের মধ্যে চলে যায়। ক্লাবের মধ্যে সে একটি লোকের সাথে দেখা করে। ওই লোকটি মাস্ক পরার কারণে আমরা লোকটিকে দেখতে পাই না।
এই ক্লাবের মধ্যে আমরা অন্য একটি মাস্ক পরা লোককেও দেখতে পাই। এই লোকটিকে আমরা সিরিজের শুরুতেও দেখেছিলাম। তখনই তারা দুজনের মধ্যে কিছু কথা চলছিল। এখানে অনেক মানুষ থাকার কারণে মেয়েটি তার কথা কিছু বুঝতে পারে না। এরপর আমরা দেখতে পাই হারুতাওয়ানও সেখানে ছিল। তখনই আমরা দেখতে পাই ওই আগের মাস্ক পরা লোকটা একটি ছেলেকে পুরো প্রাণে মেরে ফেলে। এরপর সে অন্য একটি ছেলের কাছে যায় এবং তাকেও চাকু দিয়ে মেরে ফেলে। ছেলেটিকে মারার পর সে আস্তে আস্তে মেয়েটির কাছে চলে যায় এবং সাথে টাকা লোকটির পিঠের মধ্যে চাকু দিয়ে কূপ মারতে থাকে। ওই লোকটিকে মারার পর সে মেয়েটির কাছের দিকে এগোতে থাকে। মেয়েটির হাত ধরে ফেলে, কিন্তু তখনই এর মধ্যে হারুতাওয়ান চলে এসে এবং তাকে বাঁচিয়ে নেয়। এরপর হারুতাওয়ান ওই লোকটিকে একটু সাইডে নিয়ে যায়। এরপর তাদের মধ্যে কিছুক্ষণ ফাইট চলতে থাকে, কিন্তু হারুতাওয়ান তাকে পুরোভাবে মারে না, তার হাতের মধ্যে একটা কূপ মেরে তাকে ছেড়ে দেয়। এই দৃশ্যটি দেখে ওই মেয়েটি মোবাইল দিয়ে তার রেকর্ড করতে চায়, কিন্তু হারুতাওয়ান কিছু দিয়ে ডিল মেরে দেয় এবং তার মোবাইলটা সেখানে পড়ে যায়। তখনই তারা একই দুজনকে দেখতে থাকে। এই সুযোগটি ওই গুন্ডাটা কাজে লাগায় এবং হারুতাওয়ানকে ধাক্কা দিয়ে সে দৌড়ে পালিয়ে যায়। সাথে হারুতাওয়ানও তাকে ধরার জন্য তার পিছনে পিছনে আসে। ঠিক তখনই সবাই গাড়ি ধাক্কা দেওয়ার একটা শব্দ শুনতে পায় এবং হারুতাওয়ান সেখানে গিয়ে দেখে ওই মাস্ক পরা লোকটা। এরপর সে ওই লোকটির হাত দেখে বুঝতে পারে এই লোকটা সেই গুন্ডাটা নয় যার হাতে সে কূপ মেরেছিল। তখনই আমরা দেখতে পাই ওই আসল গুন্ডাটা একটি সাইকেল দিয়ে পালিয়ে যায়। এরপর হারুতাওয়ানকে দেখে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। ওই লোকটা আসলে কে ছিল আমরা এর পরের এপিসোডে জানতে পারবো। এর পরের এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।